এবার আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, which is related to CPU scheduling mechanism. Okay, and our CPU scheduling this chapter will be end today, right? So কিছু লাস্ট কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করে নিই, আমরা জাস্ট দেখে নিই কয়েকটা জিনিস। এখানে দেখবে আমি একটা ইভালুয়েশন অফ শিডিউলিং অ্যালগরিদম বলে একটা ক্যালকুলেশন তোমাদের দেখিয়েছি। এটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই যে একটা প্রসেসকে ধরে সেই প্রসেসটার উপরে, মানে এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে তোমার প্রসেসের নামগুলো, প্রসেসগুলো দেওয়া আছে P1 P2 P3 P4, আর বাস টাইম দেওয়া আছে তাদের। ওকে, দিয়ে আমরা যেটা করেছি এর উপরে আমরা ফার্স্টে FCFS, তারপরে SJF, তারপরে RR, রাউন্ড রবিন অ্যালগরিদম, এই তিনটে অ্যালগরিদম চালিয়েছি এবং চালিয়ে আমরা দেখেছি ওর অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করেছি। করে আমরা এই তিনটের মধ্যে কোনটা বেস্ট সেইটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এটাই বেসিক্যালি, এটাকেই বলা হচ্ছে ইভালুয়েশন অফ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, মানে বিভিন্ন অ্যালগরিদম গুলোকে একটা প্রবলেমের উপর চালিয়ে দেখা যে হুইচ ওয়ান ইজ গিভিং আস দি মোস্ট অপটিমাম রেজাল্ট, যেটা অলরেডি আমরা করে ফেলেছি, আগের দিনের কোশ্চেনেও আমরা করেছি অনেকবার। তো সেটারই একটা লাস্ট এক্সাম্পল, এটা দিয়ে আমরা আমরা সিপিইউ শিডিউলিং এর প্রবলেম গুলোকে শেষ করব। তো বেসিক্যালি এখানে দেখো প্রসেস P1 যার বাস টাইম 8, P2 বাস টাইম 24, P3 2 আর P4 6। কোনো অ্যারাইভাল টাইম যেহেতু দেওয়া নেই, সো as per the rule we will consider that all the processes has arrived at the same time, that is time 0, ঠিক আছে, 0th টাইমে অ্যারাইভ করেছে যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নেই, রাইট? সো FCFS অ্যালগরিদমের যদি হয় মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাহলে প্রথম প্রসেস P1 এসছে, কারণ P1 P2 P3 P4 আছে। P1 এসছে, P1 এর বাস টাইম 8, P1 8 রান করেছে। তারপরে P2 এর বাস টাইম কত দেখো, P2 এর বাস টাইম 24, তার মানে 8 এর সঙ্গে 24 যোগ করলে 32, তাহলে P2 32 এ শেষ হয়েছে। তারপরে P3 যেহেতু বাস টাইম 2 তাই জন্য 34 এ শেষ হয়েছে। তারপর P4 যেহেতু বাস টাইম 6 তাই 40 এ শেষ হয়েছে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য FCFS, as simple as that FCFS, কোনো কনফিউশন নেই আমাদের। সো এটা হলো, এটা যদি আমরা ওয়েটিং টাইম বার করি তাহলে ওয়েটিং টাইম অবভিয়াসলি আমি জানি, ওয়েটিং টাইম বার করতে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস তোমার বাস টাইম, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? টার্ন অ্যারাউন্ড টাইম এটার 8ই হবে। তাহলে ওয়েটিং টাইম এমনি নেচার থেকেও তুমি বুঝতে পারছো FCFS এটা পরিষ্কার 8ই আসছে, 8 এর পরে শেষ হয়েছে ও, মানে 8 এর পরে শেষ হয়েছে, মানে আমি বলছি P2 এর কথা। P1 এর কিন্তু ওয়েটিং টাইম 0, P1 তো যখনই এসছে তখনই শুরু করেছে, তাহলে P1 তো 0তেই শুরু করেছে, তাহলে P1 এর ওয়েটিং টাইম 0, P2 এর ওয়েটিং টাইম 8, P3 এর ওয়েটিং টাইম 32 আর P4 এর ওয়েটিং টাইম 34। P1 এর ওয়েটিং টাইম কিন্তু 0, কারণ P1 তো যখনই এসছে 0তেই রান করা শুরু করেছে, তাহলে P1 এর ওয়েটিং টাইম গেট 0, P1 এর, ইয়েস। P2 এর হচ্ছে 8, P3 এর হচ্ছে 32, P4 এর হচ্ছে 34। সো ইউ আর গেটিং ওয়েটিং টাইম অ্যাজ 18.5 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড কেন? কারণ আমরা অ্যাজিউম করে নিয়েছি এটা মিলিসেকেন্ডে দেওয়া আছে। তুমি মিলিসেকেন্ড, তুমি যদি মনে করো যে স্যার এখানে তো মিলিসেকেন্ড বা সেকেন্ড কিছু উল্লেখ করা নেই, তাহলে আপনি কি করে মিলিসেকেন্ড বলছেন? তোমার দরকার নেই, তুমি কোনো ইউনিট স্পেসিফাই করার দরকার নেই, তুমি লিখবে টাইম ইউনিট, 18.5 টাইম ইউনিট। যদি কোনো কিছু মেনশন করা না থাকে তাহলে লিখবে 18, দ্যাট মানে ওই অ্যান্সারটা লিখবে টাইম ইউনিট। সেই টাইম ইউনিটটা মিলিসেকেন্ড হতে পারে, সেকেন্ড হতে পারে, মাইক্রো, পিকো, ন্যানো, কি হতে পারে আমাদের দরকার নেই। যদি স্পেসিফাই করা না থাকে, আর যদি স্পেসিফাই করা থাকে তাহলে তোমাকে স্পেসিফাই করতে হবে। ওকে, সো যেমন আমি আগের যে অঙ্কটা বোর্ডে করলাম সেটা যেমন বলা ছিল, টাইম ইউনিটটা বলা ছিল বোধহয় মিলিসেকেন্ড বলা ছিল, তো সেক্ষেত্রে আমার কিন্তু ওটা মিলিসেকেন্ড লিখতে হবে, যা বলা থাকবে সেটা লিখতে হবে, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে FCFS, রাইট? নেক্সট হচ্ছে SJF। SJF মানে হচ্ছে আমরা জানি শর্টেস্ট জব ফার্স্ট। তো নেক্সট হচ্ছে আমাদের SJF। তাহলে লেট আস ফাইন্ড আউট ফর SJF। তাহলে SJF এ আমাকে দেখতে হবে কোন জবটা সবথেকে শর্টেস্ট। দেখো এখানে কাজটা কিন্তু সিম্পল, এই SJF টা কিন্তু প্রিএমটিভ হবে না, এই SJF টা কিন্তু নন প্রিএমটিভ হবে,
ঠিক আছে, এই এসজেএফটা কিন্তু প্রিএমটিভ নয়, বিকজ সবাই তো একসঙ্গে ঢুকে গেছে, তাহলে তো এখানে তো আর প্রিএমশনের কোনো ব্যাপার নেই, এ তো নন প্রিএমটিভ। ঠিক আছে, তাহলে এখানে তুমি ফার্স্টেই দেখতে পাচ্ছ কোন প্রসেসটা সবচেয়ে ছোট, শর্টেস্ট জব ফার্স্ট, কোন প্রসেসটা সবচেয়ে ছোট, পি3 সবচেয়ে ছোট, তাহলে ফার্স্টে পি3 রান করবে 0 থেকে 2, তারপর নেক্সট ছোট কে পি4, তাহলে 2 থেকে 6 মানে 8 8 অব্দি রান করবে পি4, তারপরে 8 থেকে আরো 8 রান করবে পি1, হ্যাঁ আমি আসছি, আর বাদ বাকি রান করবে পি2। হ্যাঁ এবার বলো, তুমি হাত তুলেছিলে, বলো, একজন হাত তুললে, কে যেন দেখলাম, পল্লবী কোথায়, কি কে একজন হাত তুললো, পি দিয়ে নাম, ভুল করে উঠেছিল কি রেজাইন, কিছু বলার আছে কি? ও কিছু বলার নেই, ঠিক আছে, তাহলে তাহলে পি1, পি2, পি3, পি4 এর মধ্যে শর্টেস্ট জব ফার্স্টে দেখতে হবে কে সবচেয়ে ছোট পি3, তাহলে পি3 ফার্স্টে শুরু করবে, তারপরে পি4 করবে, তারপরে পি1, তারপরে পি2। সো লেট আস ফাইন্ড ইট আউট, সেটাই হয়েছে কিনা শর্টেস্ট জব ফার্স্টে। দেখো ফার্স্টে পি3 রান করেছে 0 থেকে 2, তারপরে পি4 করেছে 2 থেকে 8, তারপরে পি1 করেছে 8 থেকে আরো 8 মানে 16, তারপরে 16 থেকে 24 মানে হচ্ছে 40 অব্দি রান করেছে পি2। ঠিক আছে, তো এখানে ওয়েটিং টাইম এগেন ভেরি সিম্পল, পি4 এর জন্য, পি3 তো ওয়েটিং টাইম 0, কারণ পি3 তো সবচেয়ে ফার্স্টে রান করেছে, তো ওয়েটিং টাইম 0, তাহলে পি4 এর ওয়েটিং টাইম 2, পি1 এর ওয়েটিং টাইম 8, আর পি2 এর ওয়েটিং টাইম 16, তার মানে 6.5 মিলি সেকেন্ড। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ওয়েটিং টাইম ফর ওয়েটিং টাইম ইন এসজেএফ। দেখো কতটা কম, এখানে 18.5 আর এখানে 6.5, তাহলে এফসিএফএস এর 3 ডাবল, প্রায় কাছাকাছি 3 ডাবল। ঠিক আছে, এফসিএফএস এর কাছাকাছি 3 ডাবল, তাহলে দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, বেসিক্যালি দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এসজেএফ, রাইট। নেক্সট ইজ, আমরা দেখি একটু আর আর। আচ্ছা, আর আর এর ক্ষেত্রে আমাকে টাইম কোয়ান্টামটা এখানে বলে দিয়েছে 8 মিলি সেকেন্ড, এখানে দেখো আবার টাইম কোয়ান্টামটা স্পেসিফাই করে দিয়েছে মিলি সেকেন্ড, তার মানে আমরা ওখানে মিলি সেকেন্ডের জন্য লিখছি আর কি, টাইম কোয়ান্টাম বলে দিয়েছে মিলি সেকেন্ড। ঠিক আছে, আর আর এর জন্য 8 মিলি সেকেন্ড, তাহলে 8 মিলি সেকেন্ড যখন, এবং পি1 এর দেখো বাস টাইম বোধহয় 8ই ছিল, তাহলে 0 থেকে 8 পি1 ফার্স্টেই রান করে গেল। ঠিক আছে, তারপরে আরো 8 রান করলো পি2। ঠিক আছে, তারপরে পি3 বাস টাইম 2 ছিল, তাই জন্য পি3 2 রান করবে 16 থেকে 18, তারপরে আরো 8 রান করবে পি4। ওকে, তারপরে আবার পি2 আসবে, কারণ পি1 শেষ হয়ে গেছে, পি2 আসবে। ঠিক আছে, দিয়ে আর আর কেউই নেই বেসিক্যালি, শুধুমাত্র পি2ই আছে, সেজন্য পি2 আরো দুবার রান করবে। কিন্তু তুমি কিন্তু এটা 24 থেকে 40 ডিরেক্টলি দেখাতে পারবে না, তোমাকে 24 থেকে 32 8 8 করেই দেখাতে হবে। তুমি যদি একেবারে দেখিয়ে দাও, সেটা কিন্তু ভুল হলেও, মানে কেটে দিলেও কেটে দিতে পারে, সেটা কিন্তু দেখাবে না। ঠিক আছে, যেহেতু তুমি রাউন্ড রবিন শিডিউলিং করছো, সেজন্য তুমি একবারে পরপর দেখাবে না, কারণ ও তো মাঝখানে চেক করবে, পি2 একবার রান করার পরে চেক করে দেখবে সিস্টেমে যে আর কেউ আছে কিনা, যদি না থাকে আবার পি2 কে নিয়ে আসবে, সেজন্য তোমাকে ভাগ করেই দেখাতে হবে। এবং এখানেও দেখো এভারেজ ওয়েটিং টাইম দাঁড়াচ্ছে 12.5 মিলি সেকেন্ড। সো ভেরি ক্লিয়ারলি দেখো একটা 18.5, একটা 12.5, একটা 6.5, সো ভেরি ক্লিয়ারলি এসজেএফ টাই মোস্ট অপটিমাম, সো দ্যাটস হোয়াই উই সে এসজেএফ অ্যালগরিদম ইজ অপটিমাম। ওকে, তো এই একটা কম্পারিজন এখানে আমি আবার দেখিয়েছি। ঠিক আছে, সো হোপফুলি ইট ইজ ওকে। এবার কোনো প্রশ্ন থাকলে বলবে, সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা নেই, প্রশ্ন থাকলে বলবে, বুঝতে না পারলে বলবে। আচ্ছা, এবার তাহলে আমি আরেকটা জায়গায় যাব, আরেকটা প্রবলেমের দিকে যাব, সেটা হলো যে আমরা কিছু অন্য টপিক, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব একটু। সেটা হলো
দেখো এইটা, এখানে আমরা আরেকটা জাস্ট ছোট্ট ফর্মুলার কথা বলছি আমি, এটা হলো হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। এটাও এক রকমের শিডিউলিং, হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। যেমন আমরা শর্টেজ জব ফার্স্ট করেছি, যেমন আমরা এফসিএফএস করেছি, যেমন আমরা আরআর অ্যালগরিদম করেছি, যেমন আমরা প্রায়োরিটি শিডিউলিং করেছি, সেরকমই এটা আরেকটা অপারেটিং সিস্টেমের আরেকটা শিডিউলিং অ্যালগরিদমের নাম হচ্ছে হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। এছাড়াও আরো আছে, কিছু আছে যেমন রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ইউজ হয়, সেগুলো নয় আমি পরের দিন একটু একটু বলে দেবো যদি পারি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কিছু শিডিউলিং অ্যালগরিদম স্পেসিফিক্যালি ইউজ হয়, দু একটা একটু বলে দেবো নয় পরের দিন। যাই হোক, তো হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট এটা হচ্ছে আরেকটা অ্যালগরিদম। এখানে দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হুইচ প্রসেস হ্যাভিং দ্য হাইয়েস্ট রেসপন্স রেশিও উইল এক্সিকিউট দ্য জব ফার্স্ট। যে প্রসেসটার রেসপন্স রেশিও সবচেয়ে বেশি সেই প্রসেস ফার্স্টে এক্সিকিউট করবে। দ্য রেসপন্স রেশিও, ইট ইজ দ্য রেশিও বিটুইন দি টার্ন অ্যারাউন্ড টাইম এন্ড দি রেসপন্স টাইম। রেসপন্স রেশিওটা হচ্ছে রেশিও বিটুইন টার্ন অ্যারাউন্ড টাইম আর রেসপন্স টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম এবং রেসপন্স টাইমের তুমি যদি রেশিও করো, টার্ন অ্যারাউন্ড কোনো একটা প্রসেসে টার্ন অ্যারাউন্ড টাইম এবং রেসপন্স টাইমের যদি তুমি রেশিও করো, তাহলে যেটা হাইয়েস্ট রেশিও আসবে যে প্রসেসটার, সেই প্রসেসটা ফার্স্টে এক্সিকিউট করবে। তার মানে এই অ্যালগরিদমটা দেখো, একটু ভেবে দেখো, আমি যেটা বললাম সেটা যে টার্ন অ্যারাউন্ড, আমি কি বললাম, আমি বললাম যে টার্ন অ্যারাউন্ড টাইম আর তোমার যে রেসপন্স টাইম এদের রেশিও করতে হবে। তাহলে ন্যাচারালি তোমাকে অ্যাকচুয়াল অ্যালগরিদমটা মানে সিস্টেমে অ্যাকচুয়ালি প্রসেসগুলো এক্সিকিউট করার আগে সিস্টেম ক্যালকুলেট করে দেখবে যে প্রসেসটা যদি এক্সিকিউট করে তাহলে তার টার্ন অ্যারাউন্ড, প্রসেসগুলো যদি এক্সিকিউট করে তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে এবং রেসপন্স টাইম কত হবে। ঠিক আছে? সো হুইচ প্রসেস হ্যাভিং দ্য হাইয়েস্ট রেসপন্স রেশিও এক্সিকিউট দ্যাট জব ফার্স্ট। রেসপন্স রেশিও ক্যালকুলেট করার জন্য আমরা কি বলছি, ওয়েটিং টাইম প্লাস সার্ভিস টাইম বাই সার্ভিস টাইম। ওয়েটিং টাইম, time spent waiting for the processor, that is waiting time, plus service time মানে burst time by the service time. So that is basically the response ratio. তো জেনারেলি তোমাদের আসে না হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, বাট জেনে রাখার জন্য বললাম আর কি। এটা এক রকমের শিডিউলিং হতে পারে, যদিও তোমাদের ক্ষেত্রে আসে না, জেনারেলি আসবে না, বাট বলা যায় না, হয়তো শর্ট কোশ্চেন একটা জিজ্ঞাসা করলো হোয়াট ইজ হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, তো দ্যাট উইল বি দ্য অ্যান্সার। রেসপন্স রেশিওটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম প্লাস সার্ভিস টাইম, এটা বাই সার্ভিস টাইম। এই ফর্মুলাটা ফলো করলেই তুমি রেসপন্স রেশিও বের করে নিতে পারবে প্রত্যেকটা প্রসেস। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের একটা ছোট কোশ্চেন আসে, সেটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ মাল্টি লেভেল কিউ শিডিউলিং। মানে মাল্টি লেভেল কিউ শিডিউলিং আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় অনেক সময়, সেটা কি? ঠিক আছে, মাল্টি লেভেল কিউ শিডিউলিং হচ্ছে বেসিক্যালি আমার যে রেডি কিউটা, আমার সিস্টেমের যে রেডি কিউ, সো উই আর ডিভাইডিং আওয়ার সিস্টেমস রেডি কিউ ইনটু ডিফারেন্ট টাইপস অফ শিডিউলিং অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য প্রসেসেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। আমার সিস্টেমের যে রেডি কিউটা, সেই রেডি কিউটাকে উই আর ডিভাইডিং into several types of CPU scheduling technique based on the type of the processes present in the system. আমার সিস্টেমে যে ধরনের প্রসেস আছে, আমার সিস্টেমে যে ধরনের প্রসেস আছে সেই ধরনের প্রসেসের উপর বেস করে সিপিইউ শিডিউলিং এর টাইপটাকে আমি সিলেক্ট করছি, করে আমার রেডি কিউটাকে, একটাই রেডি কিউ, তাকে লজিক্যালি আমি দু তিনটে ভাগে ভাঙছি। So that is basically multi-level queue scheduling. এবং প্রত্যেকটা কিউয়ের, ওই যে রেডি কিউয়ের যে ডিফারেন্ট ভাগগুলো আমি করলাম, প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে প্রায়োরিটি সেট করছি, আলাদা আলাদা করে প্রায়োরিটি সেট করছি। সো কিরকম হতে পারে, যেমন ধর আমি বললাম আমার কাছে হয়তো 4 রকমের প্রসেস আছে আমার সিস্টেমে। উই হ্যাভ 4 টাইপস অফ প্রসেসেস ইন মাই সিস্টেম প্রেজেন্ট। কি কি? সিস্টেম প্রসেস, কিছু প্রসেস যারা ফোরগ্রাউন্ডে রান করছে, মানে হচ্ছে তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, ইউজার ইন্টারঅ্যাক্ট
করছে যে প্রসেসের সঙ্গে, সেগুলোকে বলা হচ্ছে ফোরগ্রাউন্ড প্রসেস। কিছু প্রসেস যারা ব্যাকগ্রাউন্ডে রান করছে, যারা তোমার সিস্টেমে ব্যাকগ্রাউন্ডে রান করছে, তোমার সঙ্গে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করছে না, অথচ সিস্টেমে রান করছে। যেমন অপারেটিং সিস্টেমের এই জিইউআই এনভায়রনমেন্ট যে প্রসেসটা প্রোভাইড করছে সাপোজ, তাহলে সে তো রান করছে, সেজন্যই তো আমরা জিইউআই এনভায়রনমেন্টটা পাচ্ছি, সেটা মেবি ব্যাকগ্রাউন্ড প্রসেস। আর কিছু প্রসেস আছে যেগুলো ইউজার প্রসেস, এখানে স্টুডেন্ট প্রসেস লেখা আছে, অ্যাকচুয়ালি স্টুডেন্ট প্রসেস বা ইউজার প্রসেস। কিছু প্রসেস আছে যেগুলো ইউজার প্রসেস। তাহলে এর মধ্যে আমাকে ঠিক করে নিতে হবে কোন প্রসেসটা প্রায়োরিটি সব থেকে বেশি হওয়া উচিত। সব থেকে বেশি হওয়া উচিত সিস্টেম প্রসেসের প্রায়োরিটি। কেন কি? কেননা সিস্টেম প্রসেস গুলো ঠিকঠাক রান করলে তবেই না ইউজার প্রসেস গুলো রান করবে। আমার অপারেটিং সিস্টেমটাই যদি রান না করে তাহলে আমার আর কি হবে? সেজন্য সিস্টেম প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি। সেজন্য দেখো সিস্টেম প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি, হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে ওই কিউটাকে। তার মানে আমি 4টে প্রসেসের জন্য 4টে কিউ তৈরি করেছি, একটাই রেডি কিউ কিন্তু লজিক্যালি 4টে ভাগে ভেঙেছি বেসিক্যালি। 4টে ভাগে ভেঙেছি। সিস্টেম প্রসেসকে আমি এফসিএফএস দিয়েছি, যে সিস্টেম প্রসেসের যে প্রসেসগুলো আসবে তারা এফসিএফএস এ রান করবে। সিস্টেম প্রসেসের যে রেডি কিউটা সেটা যদি এমটি হয়ে যায়, সেটা যদি কোনো প্রসেস না থাকে, ঠিক আছে, তখন ফোরগ্রাউন্ড প্রসেস গুলো রান করবে, সেটা রান করবে এসজেএফ এ। সিমিলারলি তারপরে ব্যাকগ্রাউন্ড প্রসেস গুলো রান করবে আরআর এ, এবং তারপরে স্টুডেন্ট প্রসেস রান করবে ওই বেসিক্যালি এটা হচ্ছে তোমার এসআর যে বলা আছে, এটা বেসিক্যালি ধরো তুমি যে কোনো ধরে নিতে পারো, এসআর এসজেএফ তুমি প্রিএমটিভ ধরে নিতে পারো, এটা জাস্ট এক্সাম্পল, ফর এক্সাম্পল বলা হয়েছে। তো এভাবে তুমি তোমার যে এগুলোকে রেডি কিউটাকে তোমার রেডি কিউটাকে ডিফারেন্ট লেয়ারে ভাঙলে এবং প্রত্যেকটাতে প্রায়োরিটি সেট করলে, এবং তুমি যেটা করলে সেটা হচ্ছে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যালগরিদম সেট করলে। যেমন এটা এসআরজে নয়, অ্যাকচুয়ালি এটা এসআরটিএফ বলতে চেয়েছে, ওরা ভুল করে লিখে ফেলেছে, এটা এসআরটিএফ করেছে, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট করেছে, মানে এসজেএফ এর হয়তো স্টুডেন্ট প্রসেসটা হয়তো এসজেএফ এর প্রিএমটিভ ভার্সন করেছে, ঠিক আছে। তাহলে একটাতে এফসিএফএস করেছো, একটাতে এসজেএফ নন প্রিএমটিভ করেছো, একটাতে আরআর করেছো, একটাতে এসজেএফ এর প্রিএমটিভ করেছো। এইভাবে 4টে আলাদা আলাদা টাইপ অফ প্রসেসের জন্য 4টে আলাদা আলাদা টাইপ অফ কিউ তুমি ডিজাইন করেছো এবং তাদের প্রায়োরিটি সেট করেছো, এবং তার উপর বেস করে যদি ফার্স্টে তোমার হাইয়েস্ট প্রায়োরিটি প্রসেসের কিউ যদি শেষ হয়ে যায় তবেই সেটা নেক্সট প্রায়োরিটি প্রসেস গুলোকে রান করাবে, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, এরকম ভাবে মাল্টি লেভেল কিউ শিডিউলিং আমরা করতে পারি। এটা হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং এর এক্সাম্পল। ওকে, সো সেটা এখানে লেখা আছে, এই কোশ্চেনটা আসে মাল্টি লেভেল, হোয়াট ইজ মাল্টি লেভেল কিউ শিডিউলিং, তো সেটা দেখবে। এটা শুধু একটা এখানে এসআর জে নয়, এসআর জে দরকার নেই, এটা তুমি এসআর টিএফ বলেই করবে। এসআর জে করলে তোমার কনফিউশন হতে পারে, এসআর মানে শর্টেস্ট রিমেনিং জব ফার্স্ট, এরকম আর কি ওরা বলতে চেয়েছে। তো সেইটা এসআর জে বা এসআর টিএফ যাই বলো সেরকম ভাবে লিখে নেবে। সো এবং পুরো ব্যাপারটা এখানে বলা আছে, দেখো দা সিস্টেম process queue having the highest priority of all, and the student process queue এর যে মানে কিউটা having the lowest priority. Each queue has absolute priority over lower priority queue. In this example, no process in the student queue could run unless the queues of the system process, foreground process, background process were all empty. তোমার স্টুডেন্ট প্রসেস গুলো তখনই রান করবে যখন তোমার সিস্টেম প্রসেসের কিউতে কেউ থাকবে না, ফোরগ্রাউন্ড প্রসেসের কিউতে কেউ থাকবে না, ব্যাকগ্রাউন্ড প্রসেসের কিউতে কেউ থাকবে না, তখনই স্টুডেন্ট প্রসেস রান করবে। আনটিল এন্ড আনলেস এরা এমটি হচ্ছে উপরের গুলো, ও কিন্তু রান করবে না, এই প্রসেস গুলো কিন্তু রান করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি মাল্টি লেভেল কিউ শিডিউলিং। ওকে, এটা একটা। আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, মাল্টি লেভেল ফিডব্যাক কিউটা হচ্ছে এইটা, বোধহয় আমি এটা আগে বলেছিলাম একবার, আমার খেয়াল নেই। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এখানে কি হচ্ছে, এগেন ওই কিউ আছে এবং প্রত্যেকটা কিউতে আলাদা আলাদা টাইম কোয়ান্টাম সেট করা আছে, কোনোটাতে 16, কোনোটাতে 32, আর থার্ডেরটা এফসিএফএস ফলো করা আছে, ঠিক আছে। তাহলে একটা প্রসেস সিস্টেমে ঢুকলো, সে প্রথম 16 টাইম ইউনিট সিপিইউ পেলো,
ঠিক আছে, সেই 16 টাইম ইউনিটের মধ্যে যদি শেষ হয়ে যায়, মানে সেই প্রসেসটার বাস টাইম যদি ধরো 8, 9, 10 উইদিন 16 অর আপ টু 16 হয়, সেই প্রসেসের বাস টাইমটা যদি উইদিন 16 অর আপ টু 16 হয়, দেন দ্যাট প্রসেস উইল বি এন্ডেড ইন দ্য ফার্স্ট লেয়ারে এন্ড হয়ে গেল। যদি সেই প্রসেসটার বাস টাইম 16 এনিথিং বিয়ন্ড 16 হয়, 17, 18, 20, 22, 25 এনিথিং যদি হয়, তাহলে সে কিন্তু 16 অব্দি ওখানে রান করার পরে চলে এলো নেক্সট লেভেল অফ কিউতে। এবার নেক্সট লেভেল অফ কিউতে সে ওয়েট করছে, বা নেক্সট লেভেল অফ কিউতে সে আবার আরো টাইম পাচ্ছে, আর একটু বেশি টাইম পাচ্ছে, ডাবল টাইম পাচ্ছে বেসিক্যালি। তো তার মধ্যে যদি সে শেষ হয়ে যায়, সে অবভিয়াসলি বেরিয়ে যাবে। যদি তাও না হয়, যদি তার বাস টাইম ধরা যাক যে আমি বললাম 64 আছে, 65 আছে, তাহলে তো প্রথম 16 তো উপরে করে এসছে, তারপরে 32 এখানে করলো, বাকি যেটা পড়ে রইলো সেটার জন্য সে চলে এলো থার্ড লেয়ারে, এবং সেখানে এসে সে কিন্তু এফসিএফএস বেসিসে সিপিইউ পাবে। মানে তার আগে যদি কোনো প্রসেস থাকে, আগে সে পাবে, তারপরে ও পাবে। and in that way it will be finished. তো সেটাই এখানে লেখা আছে যে প্রসেস এন্টারিং ইন দ্য রেডি কিউ, একটা প্রসেস যখন রেডি কিউতে এলো, সে আর কিউ 0 তে থামলো, প্রথম যে কিউটা আর কিউ 0 তে দাঁড়ালো। আর কিউ 0 টাইম কোয়ান্টাম কত? 16। ও যদি তার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে তো ভালো কথা, কিন্তু যদি শেষ না হয়, তাহলে কিন্তু ও গিয়ে দাঁড়ালো আর কিউ 1, মানে নেক্সট যে কিউটা তার টেলে, মানে তার শেষে। কারণ ওই আর কিউ 1 এ তো ওটা তো কিউ, আর কিউ 1 এ তো তার আগে কোনো প্রসেস থাকতে পারে, তাহলে ও গিয়ে দাঁড়ালো তার শেষে। এবার দ্য প্রসেস ইন আর কিউ 1 এক্সিকিউট অনলি ইফ দ্য আর কিউ 0 হ্যাজ নো প্রসেস, এটা একটা কন্ডিশন। আর কিউ 1 এর প্রসেস গুলো আবার তখনই রান করবে যখন আর কিউ 0 তে কোনো প্রসেস থাকবে না। আর কিউ 1 এর প্রসেস গুলো তখনই রান করবে যখন আর কিউ 0 তে কোনো প্রসেস থাকবে না। ওকে, সো যদি যদি এটা একটা কন্ডিশন, এবং যদি ধরো কোনো প্রসেস নেই, আমি ধরলাম আর কিউ 0 তে কোনো প্রসেস নেই, তাহলে আর কিউ 1 এর প্রসেসটা কতক্ষণ টাইম পাবে? 32 মিলিসেকেন্ড হোক, সেকেন্ড হোক, হোয়াট এভার, দ্যাট উইল বি স্পেসিফাইড, 32 টাইম মিনিট। যদি তার মধ্যে শেষ হয়ে যায়, ভালো কথা। যদি না হয়, তাহলে ও গিয়ে দাঁড়াবে আর কিউ 2 এর টেলে, মানে লাস্ট যে কিউটা, সেই কিউ এর টেলে গিয়ে দাঁড়াবে, এবং সেখানে কিন্তু প্রসেসটা এফসিএফএস এ শেষ হচ্ছে। তার মানে সেখানে গিয়ে কিন্তু আর কোনো রিমেনিং টাইম কিছু থাকবে না, আলটিমেটলি ওখানে গিয়ে শেষ হবেই, যেহেতু এফসিএফএস ফলো হচ্ছে, ওই জন্যই লাস্টে এফসিএফএস ফলো করা হয়েছে, কারণ আলটিমেটলি তো শেষ করতে হবে রে বাবা, এফসিএফএস বেসিস। and the process in RQ2 will execute only if RQ0 and RQ1 empty. Again the same thing holds. RQ2 তে তখনই রান করবে যখন RQ1 RQ0 এমটি থাকবে। সো অ্যালগরিদমটার অ্যাডভান্টেজ কি? শর্টার যে প্রসেস গুলো, সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেগুলো ধরো 16 মধ্যে, ঠিক আছে। এবার 16টা তো এখানে একটা এক্সাম্পলে বলা হয়েছে, তুমি 16 জায়গায় 8 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 10 হতে পারে, হোয়াট এভার, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর লঙ্গার প্রসেস নিড নট টু ওয়েট, লঙ্গার প্রসেসকে অনেক বেশি ওয়েট করতে হবে না, কারণ ও আস্তে আস্তে এগোচ্ছে। ও প্রথমে 16 চান্স পেলো, তারপরে 32 অব্দি চান্স পেলো, তারপরে এফসিএফএস এ পেলো, তার মানে ও এগোচ্ছে, তার মানে স্টারভেশন হচ্ছে না, এরকম হচ্ছে না কোনো প্রসেস স্টার্ভড হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না। সো দ্যাটস বেসিক্যালি দ্য অ্যাডভান্টেজ অফ দিস পার্টিকুলার স্কিম, হুইচ ইজ নোন অ্যাজ ফিডব্যাক কিউ, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। ঠিক আছে, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। তাহলে দুটো জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউস, আরেকটা আমরা দেখলাম সেটা হলো মাল্টি লেভেল কিউ শিডিউলিং। দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, যেখানে প্রত্যেকটা কিউকে আমি টাইপ অফ প্রসেসের উপর বেস করে তার প্রায়োরিটি সেট করেছি, এবং ডিফারেন্ট টাইপ অফ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম সেখানে অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং। আর মাল্টি লেভেল ফিডব্যাক কিউ কেন বলছি পরেরটাকে কেন মাল্টি লেভেল ফিডব্যাক কিউ বলছি? বিকজ দেখো, প্রথমে টাইম কোয়ান্টাম 16 অব্দি রান করলো, তারপরে সেইটা চলে এলো তার পরেরটায়, ওই আউটপুট ওই প্রসেসটাই চলে এলো তার পরেরটায়, তারপর ওই প্রসেস চলে এলো তার পরেরটায়, মানে অ্যাজ ইফ ফিডব্যাকের মতন আসছে, এটা মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। সো দিস টু আর the very important schemes which we used in CPU scheduling algorithm to increase the, you see, I mean the performance or throughput of the system, you can say. Okay. Increase the throughput of the or efficiency of the system. So that's basically feedback queues, multi-level feedback queues. Okay. So now tell me, do you have any confusion here in these two topics?
or maybe in highest response ratio next. This is a scheduling algorithm. মানে আমি বললাম যদি এটা জাস্ট তোমার জেনে রাখার জন্য, এটা কোশ্চেন খুব একটা আসবে না highest response ratio next থেকে। So now tell me if you have any doubts, কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলবো, ওই একবার দেখিয়ে দেবো, সেটা হলো এটা, যেটা আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, তাই তো? অ্যাসাইনমেন্ট একটু দেখিয়ে দেবো। দেখো এই অ্যাসাইনমেন্টে তোমাদের আমি দিয়েছি, এটা 11টা কোশ্চেন আছে, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা থিওরিটিক্যাল, ওই মাল্টি লেভেল কিউ শিডিউলিং নিয়েই বলা আছে, যেটা এক্ষুনি করালাম। নেক্সট কোশ্চেনে একটা প্রবলেম দেওয়া আছে, পড়বে, যা যা ভাবে বলা আছে পড়বে। নেক্সট সেটাও একটা প্রবলেম। এখানেই বলা আছে যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ টিকিউ বাই টিএস ফর অল শিডিউলিং অ্যালগরিদমস এন্ড আইডেন্টিফাই হুইচ ইজ দ্য বেস্ট অ্যালগরিদম। এটাই আমি বলছি, এখানে টিকিউ মানে টার্ন অ্যারাউন্ড টাইম, টিএস মানে বাস টাইম। এখানে টিকিউ ইউ উইল অ্যাজিউম টার্ন অ্যারাউন্ড টাইম, টিএস মানে অ্যাজিউম করবে বাস টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম বাই বাস টাইম বলেছে এখানে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ টিকিউ টিএস, টার্ন অ্যারাউন্ড টাইম বাস টাইম, টিকিউ বাই টিএস, এটাই করতে বলেছে। মানে টার্ন অ্যারাউন্ড টাইমের সঙ্গে বাস টাইমকে রেশিও করতে বলেছে, টার্ন অ্যারাউন্ড টাইম আর বাস টাইমের। যা বলেছে তাই করবে। ওকে, নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোইং সেট অফ প্রসেসেস। ওই আবার ওই টিকিউ বাই টিএস করেছে। ফর অল শিডিউলিং এর টাইম কোয়ান্টাম বলে দিয়েছে, আর এর জন্য 1, ঠিক আছে? টিকিউটা কিন্তু এখানে টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, এই যে এখানে বলেছে দেখবে, প্রুভ দ্যাট অ্যামং নন প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগরিদম এসপিএন, এসপিএন মানে শর্টেস্ট প্রসেস নেক্সট, মানে এসজিএফ টা কি বলেছে, এসজিএফ এর আরেকটা নাম হচ্ছে এসপিএন, শর্টেস্ট প্রসেস নেক্সট, ঠিক আছে? প্রিএমপ্টিভ নন প্রিএমপ্টিভ এর শিডিউলিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বাদ বাকিগুলো যা বলেছে সব কটাই তোমরা পারবে, সব কটাই তোমরা পারবে। Explain the following scheduler, short-term scheduler, long-term scheduler, mid-term scheduler, everything is given. Explain the following scheduling algorithm with example, multi-level feedback queues, multi-level queues, যেগুলো আমরা করলাম, ঠিক আছে? Explain the difference in the degree to which the following scheduling algorithm discriminate in favor of short processes. বুদ্ধি করে লিখবে, বুদ্ধি করে লিখবে। So this is your assignment. Okay, আমি বোধহয় 12 তারিখ অবধি সময় দিয়েছি, 12 তারিখে এটা সাবমিট করতে হবে, রাইট? So this is all about today's class. Now you tell me if you have any doubt, any more doubt. If you have not any doubt, then we can end the class. Okay, আমরা তাহলে সামনের শুক্রবার দিন আবার মিট করছি 8টা থেকে, ঠিক আছে? শেষ করলাম ক্লাস।